সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সময়ের চাকা কখন কোথায় আমাদের পৌঁছে দিতে পারে তা আমরা কেউ জানি না, কিন্তু যদি জানতে পারি তাহলে কি হবে। যেমন এই 1 ঘন্টা পর কি হতে চলেছে তা যদি আগে থেকেই জেনে যেতে পারি তাহলে কীরকম হবে বলুন তো ব্যাপারটা। তাহলে জেনে নিন কি হতে পারে আমাদের আজকের গল্প থেকে। আমাদের আজকের গল্প মহেশ সেতার কলমে, সময়ের বাইরে কোথাও। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মহেশ সেতার কলমে, সময়ের বাইরে কোথাও। ঘড়িতে তখন রাত 11:30। বেশ অন্ধকার, সাথে ঝিরিঝিরে বৃষ্টি পড়ছে, যাতে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে লাগছে। এমনিতে সময়টা যতই গ্রীষ্মকাল হোক, পাহাড়ি এলাকায় শীত সর্বকালের সঙ্গী। তার উপর আজ আবার আরেক বিপত্তি ঘটেছে। আগামীকালই কাটরা স্টেশন থেকে ট্রেন ধরে ফেরার কথা শ্রেয়ানদের। ঘোড়ার মেয়াদ আপাতত শেষ, তাই আজকের রাতটা পাটনি টপে থাকার কথা ছিল। তবে হোটেল খুঁজে পেতে রীতিমতো নাকানি চৌমানি খেতে হয়েছে ওদের। তার উপর সাথে থাকা ড্রাইভারগুলো লোকাল নয়, সাথে আবার লাগেজ নিয়ে জিনিসপত্রের নেহাত কম নেই। সব মিলিয়ে ওরা প্রায় 10-12 জন, সাথে বাচ্চাও আছে 2-3টে। এমন অবস্থায় এই সকল ঝামেলা, তার উপর রাত। ট্যুর ম্যানেজারকে রীতিমতো গালাগাল করা শুরু করেছেন অনেকেই। এর মধ্যেই আরও এক কাণ্ড। হঠাৎ করেই একটা শব্দ করে গাড়িটা থেমে গেল। কি হয়েছে জানতে চাইতেই ড্রাইভারের উক্তি, इससे आगे गड्डी नहीं जाएगी साहब, आगे खाई है। যাক বাবা, এ কি মস্করা নাকি? গাড়ি যাবে না বললেই হলো। এখন এই বৃষ্টিতে ওরা যাবে কি করে? কিছুই তো চেনে না। অনেকেই রীতিমতো চেঁচামেচি জুড়েছে, তবে তাতে লাভ হলো না কিছুই। ম্যানেজারকে ফোন করা, খোঁজাখুঁজি করা, এসবের পেছনে আরও আধ ঘন্টার ধাক্কা। শেষে যখন হোটেল খুঁজে পেল, ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। এই জঘন্য অ্যারেঞ্জমেন্ট নিয়ে কেউ ঘুরতে বের হয়? শ্রেয়ানের বাবা সহ বড় যারা ছিল তারা ট্যুর ম্যানেজারকে না হাতের কাছে পেয়ে সাথে থাকা ট্যুর গাইডকে আর হোটেলের ম্যানেজারের ওপরই চোটপাট করে নিল। এমনকি তাদের ব্যবসা লাটে ওঠানোর পর্যন্ত হুমকি দিয়ে ফেলেছে। তার উপর হোটেলটা বড্ড অদ্ভুত জায়গায়, পাহাড়ের গায়ে বানানো বলে কিনা কে জানে, কিন্তু একটু বেশি ভেতরের দিকে। সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হয়, আর সিঁড়িগুলো এমনই উঁচু উঁচু আর খাঁজ কাটা যে পা হড়কে যাওয়াটা অস্বাভাবিক নয়। ধীরে ধীরেই হোটেলের ভেতরে এলো শ্রেয়ান। লাগেজ বলতে শুধু নিজের কাঁধের ব্যাগটা সঙ্গে নিয়েছে, বাকি লাগেজ হোটেলের ছেলেগুলোই বয়ে আনছে। এই উঁচু নিচু সিঁড়ি দিয়ে ট্রলি নামানোই তো একটা ভয়ানক কাজ। সব ঝামেলা শেষ করে এঁকে বেঁকে ওঠা সিঁড়ি বেয়ে দোতলায় নিজেদের রুমটার দিকে এগিয়ে গেল শ্রেয়ান। এই পাহাড়ি সাইডে সব হোটেলই প্রায় কাঠের, হয়তো পাহাড়ি এলাকা বলেই। রুমগুলো বেশ বড়, প্রতিটা রুমই ডাবল বেডেড, কিন্তু 2টো রুম নেওয়া হয়েছে ওদের জন্য। আসলে ওরা 4 জন, বাবার সাথে ও থাকবে। মা আর বোন একসাথে শোবে। বাবা এখনও আসেননি। রুমটায় একটু বেশ ভালোভাবে চোখ বুলিয়ে নিল শ্রেয়ান। জায়গাটা বেশ পরিষ্কার, তবে একটু স্যাঁতস্যাঁতে। ঠান্ডাটা যেন হঠাৎ করেই বেড়ে গেছে। ব্যালকনি নেই ঘরে, কিন্তু তার বদলে বেশ বড়, প্রায় পুরোটা দেওয়াল জুড়ে জানলা, যাতে লাল পর্দা দিয়ে গার্ড করা। পর্দাটা একটু সরাতেই বাইরের নিকষ অন্ধকার চোখে পড়ল। জায়গাটা সত্যি একটু বেশি ফাঁকা। কাছে শিশির জমেছে, ঝাপসা হয়ে আছে কাঁচটা। এই জায়গাটা দিয়ে ভোরের সূর্যোদয় বেশ সুন্দর দেখা যাবে। না, ঘরগুলো মন্দ নয়। কি যেন নাম ছিল হোটেলটার? এভারগ্রিন কটেজ, তাই না? সামনে নামানো বেতের চেয়ারগুলোর একটাতে বসে জুতোর ফিতে খুলতে খুলতেই হঠাৎ চমকে উঠল। সরিয়ে রাখা পর্দাটার কচটা একটু কেঁপে উঠল না? শরীরের সব লোম যেন খাড়া হয়ে একটা অদ্ভুত ঠান্ডা স্রোত শিরদাঁড়া হয়ে নিচে নামিয়ে দিল। মাথা নাড়ল নিজের মনেই শ্রেয়ান। মাথাটা এক্কেবারে গেছে। সারাটা দিন ধরে ওই অদ্ভুতরে গল্পগুলো পড়েই আজ এই অবস্থা। কিন্তু আজ এত টায়ার্ড হওয়া সত্ত্বেও ঘুম আসছে না। বাবাও ততক্ষণে ঘরে ঢুকেছেন। কিরে, শুবি কখন?
আরে একটা কম্বলই তো দিয়েছে হোটেল থেকে, হবে তো ওতে? হয়ে যাবে, সমস্যা হলে আমি পরে নিয়ে আসবো কম্বল। তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। অবনীবাবু একবার ছেলের দিকে তাকালেন। পরনের উইন্ডশিটারটা সে এখনও খোলেনি। চেয়ারে বসেই ফোন নিয়ে কী সব খুটখাট করছে। কথা বাড়ালেন না উনি। সারাদিনের পরিশ্রমে শরীর আর চলছে না, ঘুম পাচ্ছে খুব। বাথরুম থেকে ফ্রেশ হতে যতটুকু সময় লাগে, কিন্তু বেরিয়েও দেখলেন ছেলে এখনও পোশাক বদলায়নি, অর্থাৎ এত তাড়াতাড়ি ঘুমানোর ইচ্ছে তার মোটেও নেই। আর ঘাটালেন না উনি শ্রেয়ানকে। এখানে আসার পর থেকেই ফোনটা অকেজো হয়ে পড়ে আছে। এইদিকে বিএসএনএল নয়তো এখানকার লোকাল সিম ছাড়া কোনো সিমই চলে না। তাই যেখানে নেটওয়ার্কের চিন্তা সেগুড়ে বালি, সেখানে নেটের চিন্তা তো অরণ্যে রোদন। বিরক্ত হয়ে ফোনটা নামিয়ে চার্জে বসিয়ে দিল। বাবা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু এত তাড়াতাড়ি ঘুম আর ওর আসবে না। হোস্টেলের বদ অভ্যেস, 2-3টের আগে আজকাল আর ঘুম আসে না। ফোনের ওয়ালপেপারটা অন করে একবার সময় দেখে নিল। এই সবে একটা, মানে এখনও মোটামুটি 1-2 ঘন্টার আগে ঘুম আসবে না। শ্রেয়ান উঠে দাঁড়ালো। বাবা ঘুমানোর আগে বড় আলোটা নিভিয়ে দিয়েছেন, তাই ঘরটা একটা আলো আধারি পরিবেশে ঢেকে রয়েছে। এদিক ওদিক দেখতে দেখতেই কি মনে করে ঘরে রাখা কাবার্ডটা খুলল। একটা বাক্স চোখে পড়ল শ্রেয়ানের, বেশ পুরনো সম্ভবত, ধুলো জমেছে উপরে। এইভাবে অনধিকার চর্চা অনুচিত, কিন্তু তবু কোনো এক দুর্বার আকর্ষণে খুলে ফেলল বাক্সটা। একটা ঘড়ি আছে বাক্সের ভেতর, তবে ঘড়িটা দেখতে বেশ অদ্ভুত। এমনি সাধারণ হাতঘড়ি ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাটাতেই সীমাবদ্ধ থাকে, তবে এই ঘড়িটায় দিনেরও একটা কাটা। এখন অবশ্য নতুন মডেলগুলোতে এমন ব্যবস্থা আছে, কিন্তু এই ঘড়িটা 2টো সার্কেল, একটায় টাইম আর একটায় ডেট, এমনকি সাল তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। একটু অবাক হলো শ্রেয়ান। বেশ ইউনিক ব্যাপার তো, এইরকম ঘড়ি ও আগে সত্যিই দেখেনি। কাঁটাগুলো আপাতত বন্ধ পড়ে আছে, সম্ভবত ব্যাটারি শেষ। তারিখটা একটা ডেটে থেমে। ভালো করে দেখতে বুঝলো তারিখটা 16ই নভেম্বর, আর সালটা আজ থেকে 6 বছর আগের। তার মানে হয়তো কেউ 6 বছর আগেই ঘড়িটা এখানে ফেলে গেছে। 6 বছর আগে এমন ইউনিক মডেল ছিল। বেশ তো ব্যাপারটা, এত সুন্দর একটা ঘড়ির মালিক বা মালকির ভুলে চলে গেছিল। ইস, নিশ্চয়ই খুব আফসোস করেছে, নিশ্চয়ই খুব শখে কিনেছিল। কথাগুলো ভাবতে ভাবতেই ডায়েলটা নিয়ে খুটখাট করছিল শ্রেয়ান। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো, ঘড়িটা হঠাৎ করেই চলতে শুরু করলো। 6 বছরের সময় পরিবর্তন হয়ে আজকের দিনটা দেখাচ্ছে এখন, তবে সময়টা রাত 1:30টা। একটু অবাক হলো শ্রেয়ান, এই মাত্র একটা ছিল না, এত তাড়াতাড়ি 1:30টা বেজে গেল। ঘড়িটা হাতে নিয়েই নিজের ফোনের ওয়ালপেপারটা খুলল। না, এই সবে 1:10। ওদিকে হাতে থাকা ঘড়িটায় টাইম দিচ্ছে 1:40। তার মানে সময়টা আধ ঘন্টা এগিয়ে। একটা বড় নিঃশ্বাস নিল শ্রেয়ান। হয়তো কোনো কারণে ভুল করে এলোমেলো হয়ে গেছে টাইম। ঠিক করে দিলেই হলো। এই সামান্য একটা ব্যাপার নিয়ে এত ভাবার কি আছে? ঘড়িটার টাইম নিজেই রিসেট করে দিল শ্রেয়ান। তারপর কম্বলের ভেতর পা ঢুকিয়ে বসলো। এই ঠান্ডায় পা দুটো যেন জমে যাচ্ছে। টেবিলে নামিয়ে রাখা ঘড়িটার থেকে একটা টিক টিক শব্দ ভেসে আসছে, কিন্তু কিছু একটা ভেবে আবার হাতে নিল শ্রেয়ান ঘড়িটা। তবে ওর অবাক হওয়া বোধহয় আরও এক প্রস্থ বাকি ছিল। ঘড়ির কাঁটা আবার আধ ঘন্টা এগিয়ে গেছে, ঠিক 1:45 গিয়ে থেমেছে। এবার যেন গলার কাছটা। ঘড়ির টাইম সেট করে বসা নিয়ে খুব বেশি হলে 5 থেকে 10 মিনিটের বেশি হবে না। তবে হলো কি, ঘড়িটায় কি কিছু গন্ডগোল আছে? একবার ভয় লাগলো একটু। একেবারে উচিত হয়নি হুটহাট করে এটা ওটায় হাত দেওয়া। চার্জে বসানো ফোনটায় দ্রুত হাতে খুলে নিয়ে আরও একবার ওয়ালপেপারটা খুলল। চমকে উঠল।
ফোনেও 1:45, কিন্তু এইমাত্র যে দেখলো 1:10, 5 মিনিটে তো 15 হতে পারে। একবারে আধ ঘন্টা এগিয়ে গেল কি করে? ফোনটা অফ করে আরও একবার অন করলো। পাহাড়ি জায়গায় বলে কি জিপিএসের টাওয়ারের সমস্যা হচ্ছে নাকি? কিন্তু টাইম কি করে পাল্টায়, তাও আবার ডিজিটাল ইনস্ট্রুমেন্টে? হাতের ঘড়িটা 1:45 থেকেই টিকটিক করে যাচ্ছে। শ্রেয়ানের মনে হলো চারিদিকে কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে, যেন সব থেমে গেছে। সারা পৃথিবীতেই যেন সময় এই ঘড়ির সাথেই চলছে। ভয়ে বুক টিপ টিপ করলো শ্রেয়ানের। আরও একবার অন করলো ওয়ালপেপারটা। না, এখনো 45। কি মনে করে অবনীবাবুর টেবিলের পাশে রাখা ফোনটা হাতে তুলে নিল। সেই ফোনের ঘড়িতেও একই সময়। কি হচ্ছে এসব? এবার সত্যিই ভয় লাগছে। ঠান্ডা যেন একটু বেশিই লাগছে। তবু যুক্তি উপস্থাপন করার চেষ্টা করলো। একবার পড়েছিল, সাধারণ দোলক ঘড়ির ক্ষেত্রে গরমের সময় উষ্ণতা বৃদ্ধির কারণে দোলক আকারে বড় হয়, তাই সময় বাড়ে। আর শীতকালে আকার ছোট হওয়ার কারণে সময় কমে। কিন্তু এই ক্ষেত্রে যদি তাই ধরে, তবে সেটা তো উল্টো হচ্ছে। আর ডিজিটাল ওয়াচে তো কোনো প্রভাব পড়ারই কথা নয়। হঠাৎ ওর সামনেই ঘড়িটার সময় পাল্টে ঠিক 1:20 থেমেছে। সাথে সাথেই ফোনের ঘড়িটাও পাল্টে গেল। মাথাটা একবার সত্যিই ঘুরে উঠল শ্রেয়ানের। ভয়ের চোটে যেন বাবাকে ডেকে ওঠানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ঘড়িগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে গলা পর্যন্ত কম্বল টেনে নিল। শীতটা প্রতি মুহূর্তে বাড়ছে। সেটা ঠান্ডায় নাকি ভয় বুঝতে পারছে না। ঘাপটি মেরে নিদ্রাহীন চোখে পড়ে রইল শ্রেয়ান। সময় যেন আজ এগোতেই চাইছে না। রাত্রিটা যেন আজ সবচেয়ে বৃহত্তম। বর্ষা শেষ হয়ে শরৎ পড়েছে। আকাশে ভেসে বেড়ানো মেঘ আর রাস্তায় ধারে ধারে ঝাঁকে ঝাঁকে থাকা কাশফুল, এইসব অন্তত তাই নির্দেশ করছে। পুজো যদিও এখনো প্রায় 1 মাস দেরি, কাজেই কলেজও এখন বন্ধ হওয়ার প্রশ্ন নেই। পুজোর পরই 6th সেমিস্টার। শ্রেয়ানদের আপাতত কলেজে 3rd ইয়ার। প্রফেসর এডি ক্লাসে ফ্লুইড মেকানিক্সের অঙ্ক বুঝিয়ে চলেছেন। বার্নিওলের থিওরি, সমান উচ্চতা। শ্রেয়ানের অবশ্য সেই দিকে মন নেই। তার মন পাশে বসে থাকা পীয়ূষের হাতে থাকা পত্রিকাটার দিকে, আরও ভালোভাবে বললে বিশেষ একটা গল্পের দিকে। পত্রিকাটা সম্ভবত পুজো সংখ্যা, সেটা তার বেদ দেখেই বোঝা যাচ্ছে। পীয়ূষ একটু দূরেই বসে আছে শ্রেয়ানের থেকে। পীয়ূষ শ্রেয়ানের বেস্ট ফ্রেন্ড। খুলে রাখা বইয়ের পাতার সবটা এতটা দূর থেকে দেখতে পাচ্ছে না ঠিক মতো, কিন্তু একটা নাম দেখে ফেলেছে শ্রেয়ান, শার্লক হোমস। এই নামটাই যে উৎসাহ জাগানোর জন্য যথেষ্ট তার বলার অপেক্ষা রাখে না। অনেকক্ষণ থেকেই উসখুস করছে শ্রেয়ান, কিন্তু কিছুতেই ডেকে জিজ্ঞাসা করতে পারছে না। বারবার মনে হচ্ছে এই বুঝি স্যার এদিকেই তাকাচ্ছেন। ভয়টাকে পাত্তা না দিয়ে কৌতূহলটাকেই বেশি গুরুত্ব দিল শ্রেয়ান। কি গল্প পড়ছিস রে? শার্লক হোমসের গল্প, তাই না? কই ওইটা আন আমার দিকে একবার। এডি দেখতে পেলে কিন্তু বার করে দেবে ক্লাস থেকে রে। নিকুচি। আরে ভাই, তুই দে না বইটা এদিকে, কিছু হবে না। বিরক্তি চোখে মুখ কুঁচকে তাকালো পীয়ূষ, তারপর এগিয়ে দিল বইটা। কোনো একটা বেশ রহস্য অভিযানের গল্প, তবে গল্পটা বেশ বড়। মনে মনে ভেবেই নিল আজ বইটা পীয়ূষের থেকে চেয়ে নিয়ে যেতে হবে। তবে বেশিক্ষণ আর কিছু ভাবা হলো না। তার আগেই এডির গুরুগম্ভীর গলা পাওয়া গেল। Hey you, red and white shirt, second from the 3rd row. Stand up. এডির কথা অনুযায়ী জায়গাটা আর জামার রংটা মেলালে কথাটা ওদেরকেই বলেছেন এডি। এডির এটাই সমস্যা, উনি নাকি ছেলে মেয়েদের নাম মনে রাখতে পারেন না নাকি ইচ্ছে করে মনে রাখেন না, কে জানে। নয়তো 3টে বছর ধরে দেখা সত্ত্বেও এমন অপমানজনকভাবে ডাকেন। কি না রেড হ্যান্ড হোয়াইট শার্ট, কোনো মানে হয়? শ্রেয়ানের একটু রাগ হলো।
ধীরে ধীরে উঠে দাঁড়ালো বটে, কিন্তু ওর এখনও একটুও এডির লেকচার শোনার ইচ্ছে নেই। তবে পীয়ূষ একেবারে জবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। এডি একবার ওপর থেকে নিচ পর্যন্ত মাপল ওদের, তারপর গম্ভীর মুখে বলল, যদি আমার ক্লাস ভালো না লাগে এরপর থেকে আমি আসার আগে বেরিয়ে যাবে, কিন্তু অযথা অন্যদের ডিস্টার্ব করবে না। মুখ বেঁকিয়ে বিড়বিড় করলো শ্রেয়ান। তাই করব, এমনিও যা ক্লাস করান আপনি। পীয়ূষ ওর পাশেই বসে থাকায় সবটা কানে ঢুকছে। সে গোল গোল চোখ করে তাকালো। এডি এবার সরাসরি তাকালেন ওদের দিকে, তারপর বেশ কিছুক্ষণ সময় নিয়েই বললেন, গেট আউট। এডির কথা শেষ হতেই শ্রেয়ান আর দাঁড়ালো না, ব্যাগটা নিয়ে সোজা বাইরে। পীয়ূষ অবশ্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু যখন বুঝলো বন্ধুর বেয়াদপির কোপ এবার ওর উপরই ফেলবেন এডি, আরও দাঁড়ায়নি, দৌড়ে সোজা বাইরে পিঠ টান দিল। কি দরকার ছিল বলতো এডির ক্লাসে এই বাদরামিটা করার তোর? পীয়ূষ বিরক্তি মুখে বলল। শ্রেয়ান মুখ বেঁকালো। আরে ধুর, মালটা এমনিতেই যাচ্ছে তাই। দেখ শালা, 6 সেমিস্টার হয়ে গেল আর আমাদের নাম জানে না। তো আমরা টপার ছিলাম কবে তা শুনি? টপার না হই, ব্যাক বেঞ্চার কবে ছিলাম? পীয়ূষ আর কথা বাড়ালো না, দুজনেই ক্যান্টিনের দিকে পা বাড়ালো। টুকটাক গল্প করছিল, কিন্তু এর মাঝেই শ্রেয়ান বলল, কাল এডি ক্লাসে আসবে না। শ্রেয়ানের কথাটা মজার ছলেই নিল পীয়ূষ। মুচকি হেসে বলল, কোনটা লাগাচ্ছিস বলতো? লাগলে তুক আর না লাগলে তাক। আরে না, আমি সত্যি বলছি, মিলিয়ে নিস। মিললে কিন্তু আমাকে মোমো খাওয়াতে হবে। ভুরু কুচকে তাকালো পীয়ূষ। এই এডির সঙ্গে তোর সেটিং হলো কি করে? মালটাকে পটালি কি করে বলতো? নাকি কোনোভাবে এডির মেয়েকে লাইন টেন দিচ্ছিস? আরে দূর, মাথা খারাপ। ওর মেয়েটা ওর মতোই হবে, দেখবি। বরের নাম ভুলে গিয়ে গুগল সার্চ মারছে। শ্রেয়ানের কথা শেষ হতেই দুজনে হো হো করে হেসে উঠল। পীয়ূষ একটু মজা করেই প্রশ্ন করল, তবে তুই উদ্মায় ঢিল চড়ছিস? একটু রহস্য করে হাসলো শ্রেয়ান, তারপর নিজের হাতের ঘড়িটার দিকে ইশারা করলো। পীয়ূষ অবাক হলো। এটা কি? কাশ্মীর থেকে বেরিয়ে আসবার সময় এই ঘড়িটাই তুই সাথে এনেছিলিস না? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল শ্রেয়ান। এটা এমনি কোনো ঘড়ি নয়, তুই জানিস এর মাধ্যমে আমি যে কোনো দিনের ঠিক 8 ঘন্টা পর কি হবে জানতে পারি। কাল যে এডি আসতে পারবে না সেটা ঘড়িই আমাকে বলেছে। শ্রেয়ানের কথাটা শেষ হতেই হো হো করে দম ফাটানো হাসি শুরু করলো পীয়ূষ। শ্রেয়ান একটু অবাক হলো, ফ্যাল ফ্যাল করে তাকালো। পীয়ূষ তখনও হেসে চলেছে, তার হাসি কিছুতেই থামছে না। সে সেটা থামানোর আপ্রাণ চেষ্টা করছে। শ্রেয়ান বিরক্ত হয়ে উঠল। শ্রেয়ান বলল, আরে এ তো আচ্ছা হলো, তুই হাসছিস কেন? পীয়ূষ, আমি কিন্তু সত্যি বলছি। বিশ্বাস করার বদলে পীয়ূষ দম চেপে কোনো মতে বলল, কাঁচা খেয়ে এসে সকাল সকাল? শ্রেয়ান কটমট করে তাকালো। পীয়ূষ এতক্ষণে হাসি থামিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। আলতো হাসি হাসি গলায় বলল, না মানে তোকে তো আমার নর্মাল লাগছেই না, 1 নম্বর। আর তুই বলতে চাইছিস যে তুই কাশ্মীরে একটা ঘড়ি পেয়েছিস আর সেটা দিয়ে তুই ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস? শ্রেয়ান অসহায় দৃষ্টিতে তাকালো। তুই কেন আমার কথা বিশ্বাস করছিস না? আরে আমি সত্যিই বলছি। ভুরু কুচকে তাকালো পীয়ূষ, তারপর সোজা অন্য লাইনে ঢুকে গেল। তা বলছি শ্রেয়ান, একটা গাঁজার গাছ লাগাতে মোটামুটি কত খরচ হতে পারে বলতো? ভাবছি আমি একটা লাগাবো। এবার মাথাটা গরম হয়ে গেল শ্রেয়ানের। সসের বোতলটা ছুঁড়ে মারল পীয়ূষের দিকে, যদিও পীয়ূষ সেটা ক্যাচ করে নিজেকে বাঁচালো। শ্রেয়ান রাগে দাঁত পিষে বলল, এই জন্যই তোকে হারামজাদা বলি, জানিস তো। পীয়ূষ মুচকি মুচকি হাসলো। আরে ভাই বুঝিস না কেন? গাঁজা গাছের অনেক লাভ রে, বড় লোক হয়ে যাব আমরা। আর এডি বিডি কারো ক্লাস করতে হবে না। হ্যাঁ, আর পুলিশ এসে টেনে জেলে নিয়ে যাবে মামা বাড়ির আদর খাওয়াতে। শালা ফালতু বকবি না বলে দিলাম। আমি কি ফালতুই বকলাম?
তুই তো নিজেই গাঁজা ফুকেছিস। শ্রেয়ান আবার তেরে মারতে এলো, তারপর গট গট করে হাঁটা লাগালো সামনের দিকে। পিয়ুষ একটু অবাক হয়েই পিছু ডাকলো, এই শ্রেয়ান, আরে আরে দাঁড়া ভাই দাঁড়া। পরের দিন এডির ক্লাসটা সত্যিই হলো না, তার বদলে অন্য একজন প্রফেসর এসে ক্লাস নিয়ে গেলেন। তবে এই ঘটনায় যে ওই ঘড়ির জন্য, সেটা একেবারেই বিশ্বাস হলো না পিয়ুষের। এও হয় নাকি? কিন্তু ওর সত্যিই মাথায় ঢুকছে না শ্রেয়ানের মতো একটা বুদ্ধিমান ছেলে এমন আজগুবি কথা বিশ্বাস করতে পারে কি করে। শ্রেয়ান অবশ্য ওকে আর বিশ্বাস করানোর চেষ্টা করেনি। পিয়ুষ ওর পাশে গুটি গুটি বসেই বলল, একটা ঘটনা কাকতালীয়ভাবে মিলে গেছে বলে তাতে তোর ওই আজগুবি ভবিষ্যৎ দেখতে পাওয়ার গল্পটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু তুই করবি না সেটা তোর ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমি দেখেছি। ভুরু কুচকে তাকালো পিয়ুষ। মানে? শ্রেয়ান একটা বড় নিঃশ্বাস দিয়ে সেদিন পাটনি টপের হোটেলে হওয়া সব কথা খুলে বলল পিয়ুষকে। পুরোটা শুনে হতভম্ব হলেও এখনও ওর বিশ্বাস হচ্ছে না। হতেই পারে এর পিছনে কোনো সায়েন্টিফিক কারণ আছে। আমিও সেটাই ভেবেছিলাম জানিস। ছোটবেলা টাইম মেশিনের গল্প শুনতাম। আইনস্টাইনের ফর্মুলা অনুযায়ী E=mc²। আইনস্টাইন বলেছিলেন যদি কোনো জিনিসকে মহাশূন্যে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ পৃথিবীর বাইরে কোথাও, তবে সময় থেমে যায়, বয়স থেমে যায়। মানে? কিন্তু সেটা কি করে? মানে এমন ঘড়ি কি করে? শ্রেয়ান তাকালো পিয়ুষের দিকে। জানিস, এই ঘড়িটাতে শুধু সময় দেখানোর ব্যবস্থাই নেই, ডেট, মাস, এমনকি বছরও দেখা যায়। তাই কোনো ডেটের আধ ঘন্টা পরে কি হবে সেটা আমি আগেই জানতে পারি, আর সেটা মিলেও যায়। আমি বুঝতে পারছি না ঠিক কী কারণে হচ্ছে এমন। এক মিনিট, তুই বলতে চাইছিস যে ঘড়িটা তোকে কেউ স্পেস থেকে পার্সেল করেছে? তা নয়, তবে এই ঘড়িটা এমন একটা আবিষ্কার যেটা বর্তমানের চেয়ে অনেক এগিয়ে। ফিজিক্স অনুযায়ী আইনস্টাইন ব্রিজ বলে একটা কথা আছে, যার মাধ্যমে অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে একসাথে যোগ করা যায়। আমার মনে হয়। একটু থামলো শ্রেয়ান। পিয়ুষের ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। তোর মাথাটা সত্যি গেছে রে, এই এডির পাল্লায় পড়ে আর বেশি ফিজিক্স পড়ে। এটা তারই রিয়াকশান। তবে তোর স্ট্রেস কমানোর ওষুধ কিন্তু আছে আমার কাছে। একটা সিগারেট হবে নাকি? শেষের কথাগুলো মৃদু গলায় বলল পিয়ুষ। রেগে কটমট করে তাকালো শ্রেয়ান। কানের পাশে একটা দেব। বহুত ফালতু বকছিস কিন্তু তুই, দূর হ। শ্রেয়ান আবার একবার উঠে বাইরের দিকে হাঁটা লাগালো। পিয়ুষ হাসতে হাসতেই ওকে অনুসরণ করলো। রাগের চোটে হাঁটতে হাঁটতেই যে চৌমাথার মোড়ে এসে পড়েছে খেয়াল করেনি। পিয়ুষ হাসতে হাসতেই বলল, এবার থেকে তোকে ভাবছি কোথাও যাওয়ার আগে একটু চটিয়ে দিতে হবে, তবে আর গাড়ি ভাড়াটা লাগবে না। শ্রেয়ান বিরক্ত হয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। ঘড়ির দিকে তাকালো। না, ডেটের কোনো পরিবর্তন হয়নি, শুধু সময়টা বিকেল 4:30। ফোনটা পকেট থেকে বের করে সময় দেখল শ্রেয়ান। এখন 3টে, মানে ঠিক ঘন্টা দেড়েক পর এখানে কিছু একটা হবে। পিয়ুষ অস্বাভাবিক আচরণ দেখে অবাক হলো। কাঁধে হাত রেখে বলল, ভাই তুই ঠিক আছিস? শ্রেয়ান কোনো উত্তর দিল না। ওর চোখের সামনে ধীরে ধীরে একটা ঘটনা ফুটে উঠল। রাস্তার ধারে একটা কুলফি আইসক্রিমের দোকান। নীল শাড়ি পরা একজন মহিলা, তার হাতে একটা কুলফি, অন্য হাতে বছর 4-4.5 একটা বাচ্চা মেয়ের হাত চেপে ধরে রেখেছে। মেয়েটাকে ভীষণ মিষ্টি দেখতে। আইসক্রিমের দোকানিকে টাকা দিতেই ছোট্ট মেয়েটার হাত ছাড়লেন মহিলা। পার্সের দিকে মন দিয়ে কিছু খোঁজার চেষ্টা করলেন, কিন্তু মেয়েটা হাত ছাড়া পেতেই কিছু না ভেবেই এগিয়ে গেল রাস্তার দিকে। রাস্তায় থাকা সিগন্যাল গ্রিন হয়ে গেছে অনেকক্ষণ। মেয়েটা মাকে ফেলেই ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে যাচ্ছে সেই দিকে। সামনে থেকে একটা বড় মালবাহী ট্রাক এগিয়ে আসছে, কিন্তু বাচ্চাটা তবু এগিয়ে যাচ্ছে। শ্রেয়ান হাত বাড়িয়ে আটকাতে চেষ্টা করলো। মুখ দিয়ে যেন গোঙানির মতো শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। তারপর ট্রাকটা আরও কাছে এগিয়ে এলো বাচ্চাটার। না,
চমকে ভয়ের চোটে ঠকঠক করে কাঁপল শ্রেয়ানের হাত পা। কান্নার দমকে গলা বন্ধ হয়ে গেছে। এখন এই জায়গাটা কত শান্ত, কিচ্ছুটি নেই। কিন্তু ঠিক 1.5 ঘন্টা পরেই শ্রেয়ান, এই শ্রেয়ান, এই ভাই, কি হয়েছে? তুই ঠিক আছিস? এরকম দেখাচ্ছে কেন তোকে? অসহায় দৃষ্টিতে পিয়ুষের দিকে তাকালো শ্রেয়ান। পিয়ুষ, পিয়ুষ, এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে ঠিক 1.5 ঘন্টা পরে, মানে 4:30টার সময়। কি সব বলছিস? পাগল হলি? আমি সত্যিই বলছি ভাই, বিশ্বাস কর। একটা বাচ্চা মেয়ে, না এটা হতে দেবো না। আমি আটকাবো, যে করেই হোক আটকাবো। অবাক হয়ে তাকালো পিয়ুষ। কি সব বলছিস? এমন কিচ্ছুই হবে না। তুই একটু বেশি ভাবছিস আজকাল, আর এটা তারই সাইড এফেক্ট। যখন আমরা অতিরিক্ত কোনো জিনিস নিয়ে ভাবি, আমাদের অবচেতন মন সেটাকেই হ্যালুসিনেট করে। এবার বিপন্ন বোধ করলো শ্রেয়ান। আমি হ্যালুসিনেট করছি না, তুই বিশ্বাস কর। তুই চল এখান থেকে, তোর রেস্ট দরকার এখন। জোর করেই ওকে টেনে নিয়ে যেতে চেষ্টা করলো পিয়ুষ, কিন্তু ওর হাত ছাড়িয়ে নিল শ্রেয়ান। সত্যি খুব কান্না পাচ্ছে ওর। তুই কেন আমার কথা বিশ্বাস করছিস না? আমি সত্যিই বলছি। পিয়ুষ শুনল না, জোর করেই টেনে নিয়ে গেল শ্রেয়ানকে। যেতে যেতে শুধু বলল, আমি জানি না শ্রেয়ান, তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস, তবে এটা তোর মনের ভুল না কাকতালি হবে একটা কথা, যেটা তোর মাথায় রাখিস। কিন্তু ভবিষ্যৎ দেখতে পাওয়াটাই আমাদের সব থেকে বড় সমস্যা, কারণ আমরা শুধু তা দেখতে পাই, বদলাতে পারি না কখনোই। মাথা প্রচণ্ড যন্ত্রণায় ফেটে যাচ্ছে শ্রেয়ানের। একটু আগেই ওকে এক প্রকার জোর করেই বাড়ি পৌঁছে দিয়ে গেছে পিয়ুষ। কেন, কিসের জন্য হচ্ছে এমন ওর সাথে? ঘড়ির দিকে তাকালো শ্রেয়ান। 4টে, মানে আর 0.5 ঘন্টা। শ্রেয়ানের ইচ্ছে হলো ছুটে চলে যেতে, আটকাতে সব কিছু। সব জেনেও ও এমন একটা ফুটফুটে মেয়েকে। এর আগে যা হয়েছিল সবটা স্বাভাবিক ছিল, কিন্তু এখন যা হচ্ছে দম বন্ধ হয়ে এলো ওর। কর্কশ শব্দে ঘুমটা ভেঙে গেল। ক্লান্তিতে কখন যে চোখটা লেগে গেছে টের পায়নি শ্রেয়ান। ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করলো। হাই হাই, তুই ঠিকই বলেছিলিস। পিয়ুষের গলায় চমকে উঠে বসলো শ্রেয়ান। ঘুম কেটে গেছে ওর। কি হয়েছে? চৌমাথার সামনের ওই রাস্তাটায় একটু আগে সত্যি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা ট্রাক এসে পুরো। পিয়ুষের কথাগুলো আর শুনতে পেল না শ্রেয়ান। চোখের দৃষ্টিটাও ঝাপসা হয়ে আসছে। শুধু মনে পড়ল পিয়ুষের বলা কথাটা, ভবিষ্যৎ দেখতে পাওয়াটাই আমাদের সব থেকে বড় সমস্যা, কারণ আমরা শুধু তা দেখতে পাই, বদলাতে পারি না কখনোই। ঘটনাটার পর হুট করেই চুপ করে গিয়েছিল শ্রেয়ান। কথা বলাও বন্ধ করে দিয়েছিল, কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। পিয়ুষ বুঝতে পারছিল ছেলেটা ধীরে ধীরে মানসিক অবসাদের অতলে তলিয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে নিজের প্রিয় বন্ধুটাকে ফিরিয়ে আনার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সেই জন্য চুপ করে বাড়িতে বসেছিল শ্রেয়ান। বোন রুমি এসে মাঝে মাঝে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা লাভ হয়নি। হঠাৎ আবার ওর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। হাতের ঘড়িটা আবার সময় পাল্টাচ্ছে। অবাক চোখে দুরু দুরু বুকে ঘড়িটার দিকে তাকালো শ্রেয়ান। ঘড়ির সময় দেখাচ্ছে আজ রাত 9:30। তার মানে 9:30টায় কিছু হবে। একবার দেওয়ালের ঘড়িটার দিকে তাকালো, 9টা বাজে। তার মানে আর 0.5 ঘন্টা পর। চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। অবনীবাবু সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, 7ম সিঁড়িতে গিয়ে অসাবধানতায় পা হড়কে গেল, তাই উনি সামলাতে পারলেন না। আর কিছু দেখার চেষ্টা করল না শ্রেয়ান। ঝাঁপিয়ে উঠে বসলো। মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো, বাবা! আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে বেরিয়ে এলো শ্রেয়ান। অবনীবাবু খেতে বসেছেন, মা পরিবেশন করছেন, রুমি টিভি চালিয়ে বসে আছে। খুব সাধারণ একটা দৃশ্য, কিন্তু আর মাত্র 0.5 ঘন্টা পরেই। কিন্তু সে কথা বললে যে কেউ বিশ্বাস করবে না। মাথাটা আবার দপদপ করছে শ্রেয়ানের। ধীরে ধীরে বাবার পাশে গিয়ে বসল। মনে মনে দৃঢ় সংকল্প করল যে যে করেই হোক ও বাবার কিচ্ছু হতে দেবে না। কিরে শ্রেয়ান,
শুনলাম আজ নাকি তুই কলেজ যাসনি। উত্তর দিতে পারল না ও, গলা ফেটে কান্না বেরিয়ে আসছে। ঘড়ির দিকে তাকালো, 9:20। খাওয়া শেষ অবনীবাবুর। উনি উঠে দাঁড়ালেন, হাত ধুলেন। শ্রেয়ান আবার ঘড়ির দিকে তাকালো, 9:45। হাত পা কাঁপছে ওর। এবার সিঁড়ির দিকে পা বাড়ালেন অবনীবাবু। কিছু না ভেবেই বলে ফেলল শ্রেয়ান, সিঁড়ি দিয়ে উঠো না বাবা। অবাক হয়ে তাকালেন অবনীবাবু। কেন? এমনি, তুমি এখানে আমাদের সাথেই বসো না। আর সে না হয় বসছি, কিন্তু আমাকে তো ওষুধ খেতে হবে, সেটা খেয়ে আসি আগে। না বললাম তো, তুমি সিঁড়ি দিয়ে উঠবে না। কথা বলার ফাঁকেই ঘড়ির দিকে তাকাচ্ছে শ্রেয়ান, 9:28। আরও বেশি ভয় লাগছে ওর। অবনীবাবু ঠিক বুঝলেন না ছেলেটার হলোটা কি, কিন্তু মুচকি এসে বললেন, আসছি, আমি এক্ষুনি আসছি। শ্রেয়ানের দিশে হারা লাগলো। কিছু বলতে গিয়েও খেয়াল করলো কাটায় 9:30। এইবার তার মানে আর আটকাতে পারবে না। না না না, বাবার কিচ্ছু হতে দেবে না সে। ততক্ষণে অবনীবাবুর প্রথম 2টো সিঁড়ি উঠে পড়েছেন। 7 নম্বর সিঁড়িতেই কিছু না ভেবেই দৌড়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করলো শ্রেয়ান। মা আর রুমি অবাক হয়ে বোঝার চেষ্টা করছে হঠাৎ হলো কি, কিন্তু শেষ রক্ষা হলো না। 7 নম্বর সিঁড়িতেই পা দিয়েছেন অবনীবাবু। পা ঠিক তেমনভাবেই অসাবধানতায় পড়ল আর হড়কে গেল পা। কিন্তু পড়ার আগেই ধরে ফেলল শ্রেয়ান। ওর বুক কাঁপছে এখনও। আর একটু হলেই বাবা। তবে পায়ে ভালোই মোচ লেগেছে অবনীবাবুর। শ্রেয়ান ধীরে ধীরে বাবাকে ধরে নিয়ে নিচে বসালো। মা রুমিও ভীষণ ভয় পেয়ে গেছে। ঘড়িটা কেমন ঝড়ের বেগে পেছনে সরছে। সেকেন্ডের কাঁটাটা যেন কোনো এক পৈশাচিক ক্ষমতা পেয়েছে। সে যেন ছুটে চলেছে উল্টো দিকে, আর তার সাথে তাল মিলিয়ে পেছনে যাচ্ছে মিনিট আর ঘন্টার কাঁটা। চমকে উঠল শ্রেয়ান, কি হচ্ছে এটা? ভয় হাত পা কাঁপছে ওর। কোনো রকমে উঠে দাঁড়িয়ে ফোনটা হাতে নিল। সেখানেও একই ঘটনা, বরং তার চেয়েও খারাপ। ঘন্টা মিনিটের সাথে সময় পিছিয়ে যাচ্ছে। ভয় হাড় হিম হয়ে আসে শ্রেয়ানের। এমন ঘটনা যে কখনো দেখতে হবে ভাবেনি সে। ঠিক কী করা উচিত, কাকে ডাকা উচিত, কিচ্ছু বুঝে উঠতে পারল না। ছুটে এগিয়ে গেল দূরে সরিয়ে দেওয়া ঘড়িটার দিকে। ঘড়িটা কিছু একটা ভেবে হাতে পড়ে নিল। সেখানেও একইভাবে সময় পিছিয়ে যাচ্ছে। সাল, মাস, দিন সব এগিয়ে যাচ্ছে। তবে ঠিক 6 বছর আগের একটা সময়ে থেমে গেল। 16ই নভেম্বর। চমকে উঠল শ্রেয়ান। সময়টা ঠিক সেই ডেটটা যে ডেটে প্রথমে থেমেছিল ঘড়িটা। কি হয়েছিল এই ডেটে? শ্রেয়ানের সাথে তার সম্পর্ক কি? মাথায় চাপ দেওয়ার চেষ্টা করল। না, মনে পড়ছে না তো। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য। একটা মেয়ে, বছর 14-15, দুদিকে ফিতে বাঁধা চুল, আহামরি কিছু দেখতে নয়, গায়ের রংটাও কালো, নাকটা বোচা। কি নাম যেন, মনে পড়ছে না তো। মাথাটা 2 হাতে চেপে ধরল শ্রেয়ান। এইভাবে কি করে ও একটা মানুষকে ভুলতে পারে? আরও একটা দৃশ্য সামনে ভেসে উঠল। ক্যালেন্ডারে একটা ডেট দেখা যাচ্ছে, 16ই নভেম্বর। জায়গাটা, এটা ওদের এখানের বাড়ি নয়, একটা কোয়ার্টার। সামনের একটা ছোট্ট পার্ক, অনেক ঝাউ গাছের বাগান, একটু দূরে একটা বেঞ্চ, 2টো মেয়ে বসে। একটা তো রুমি, ওর বোন, আর একজন ওই 2 দিকে ফিতে বাঁধা মেয়েটা। নামটা কিছুতেই মনে পড়ছে না। কি যেন দিয়ে ভূমিকা, তাই তো মনে হচ্ছে। মেয়ের 2টো কাঁদছে। চোখটা চেপে বন্ধ করলো শ্রেয়ান। দৃশ্যগুলো আরো স্পষ্ট হচ্ছে ওর চোখের সামনে। এই, তোরা দুজন এখানে বসে ফ্যাচ করছিস কেন রে? শ্রেয়ানের গলায় 2টো মেয়েই ওর দিকে তাকালো। ভূমি চোখ মুছে কোনো মতে বলল, আমাদের আদ্রা কাল রাতে যেন কি করে মরে গেছে। অবাক হয়ে তাকালো শ্রেয়ান। আদ্রা হলো ভূমি আর রুমির দেওয়া নাম অনুসারে ওদের মেনি বিড়াল। বিড়ালেরও যে এমন একটা অদ্ভুত নাম থাকতে পারে সেটা এদের কাছে না শুনলে জানতে পারত না শ্রেয়ান। ভূগোল জিনিসটায় বরাবরই ওর অরুচি। তবে পরে জেনেছিল আদ্রা হলো কালপুরুষ নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল একটা নক্ষত্র।
নামটা ওর নিরেট মাথামোটা বোনের বুদ্ধিতে দেওয়া নয়, সেটাও ভালোই বুঝেছিল। নামটা ছিল ভূমির দেওয়া। মেয়েটা বরাবরই এইসব আকাশ নক্ষত্রের উপর বেশি আগ্রহ, তবে এই আদ্রা নামের মেনিটাকে ওর একটুও পছন্দ ছিল না। বিড়ালটা হয়তো ওর কোনো ক্ষতি করেনি, আসলে কিছু অপছন্দের কারণ হয় না, পোষ্য জিনিসটাতেই ওর অরুচি। বিরক্ত মুখেই বলল, বাহ, বাঁচা গেছে। রুমি আর ভূমি দুজনেই কটমট করে তাকালো ওর দিকে। রুমি কিছু বলল না, কিন্তু ভূমি একটু রেগেই বলল, চল দেখি রুমি, নিষ্ঠুরদের এসব বলতে নেই, চল। মেয়েটা ওর বোনকে টেনে নিয়ে চলে গিয়েছিল পাশের কোয়ার্টারটায়, যেটা তার বাড়ি। পাশাপাশি দুটো কোয়ার্টারে থাকতো শ্রেয়ান আর ভূমি। মেয়েটা ওর বোনের বয়সী ছিল, টুকটাক যাওয়া আসা করতো ওদের বাড়িতে, কিন্তু শ্রেয়ান কেন যেন ঠিক পছন্দ করতো না তাকে, ঠিক যেমন সে আদ্রাকে পছন্দ করতো না। বিড়াল কুকুর সবের প্রতি অগাধ ভালোবাসা ছিল ভূমির। অদ্ভুত অদ্ভুত সব ভাবনা। রুবির কাছ থেকেই জেনেছিল মেয়েটার সব ভাবনাই অদ্ভুত। এই যেমন তার ওদের বাড়িটাকে নাকি সে বলতো অ্যান্ড্রোমিডা। এইটুকু তো শ্রেয়ানও জানতো যে অ্যান্ড্রোমিডা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। যেহেতু ওদের আর শ্রেয়ানের বাড়ির কাছাকাছি, তাই এমন একটা নাম। ছিট না থাকলে এমন কেউ ভাবে? শ্রেয়ানের এইসব কারণগুলোর জন্যই ভূমিকে ভালো লাগতো না। রুমিকেও কতবার বারণ করেছে ওর সাথে কথা বলতে, কিন্তু মেয়েটা শুনতো না। তবে আদ্রার মরে যাওয়ার পর শ্রেয়ানের একটা অদ্ভুত কষ্ট হয়েছিল। সেটা সেদিন বিকেল থেকে টের পেয়েছিল শ্রেয়ান। বিকেল হলেই লেজ নাড়তে নাড়তে বিড়ালটা ওদের বাড়ির সামনে চলে আসতো। দূরে বসে মিউ মিউ করে বোঝাতো তার খিদে পেয়েছে। তারপর ওর মা দুধে বিস্কুট ডুবিয়ে দিলে লেজ নাড়তে নাড়তে খুব মন দিয়ে খেত, একটা বারও তাকাতো না অন্যদিকে। রুমি আর ভূমির কাছে আদর খেত বসে বসে, কিন্তু ও গায়ে হাত দিতে গেলেই গোঁফ ফুলিয়ে গোজ হয়ে বসে পড়তো। হাত বাড়াতে গেলে থাবা উঁচিয়ে ভয় দেখাতো ওকে, আর এই জন্যই রাগ হতো ওর। একদিন ভূমি ওকে হাসতে হাসতে বলেছিল, পশু পাখিরা ভালোবাসা বোঝে, বুঝেছ তো? তুমি যদি ওদের ভালোবাসা দাও, ওরাও ফিরিয়ে দেবে। আর যদি রাগ দেখাও, বিরক্তি দেখাও, ওরাও তোমাকে এড়িয়ে চলবে। কথাটা পছন্দ হয়নি শ্রেয়ানের। এইটুকু একটা পুচকে মেয়ের স্পর্ধা দেখেই হয়তো ভূমিকেও এড়িয়ে চলতো। হয়তো সে স্পষ্টবাদী বলেই, তবে তাতে অবশ্য মেয়েটার তেমন কিছু যায় আসতো না। তখন কালী পুজোর সময় সায়নের প্রথমবার একটা অদ্ভুত কষ্ট হলো। বেড়ালটা আর কোনো দিন আসবে না। সন্ধ্যা নেমেছে ততক্ষণে। সেই সময় কোয়ার্টারের দিকে খুব লোডশেডিং হতো। সেই দিনকেও হয়েছিল। কি একটা ভেবে গুটি গুটি পায়ে ছাদে গিয়ে দাঁড়ালো শ্রেয়ান। অগণিত তারারা আকাশটাকে সাজিয়ে রেখেছে। চাঁদটা যদিও অর্ধেক, তবে তার গলায় তেজ আছে। হালকা আলো আধারি পরিবেশে ঠান্ডা একটা বাতাস গায়ে লাগছে। হঠাৎ চোখে পড়েছিল পাশের ছাদের দিকে। ভূমি না? মেয়েটা আকাশের দিকে তাকিয়ে চুপ করে কি যেন ভেবে চলেছে। একটু মজা করেই বলল শ্রেয়ান, কিরে, আকাশের দিকে তাকিয়ে কি তোর আর্দ্রাকে খুঁজছিস? উত্তরে ওর দিকে তাকালো ভূমি। শুকনো মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার আকাশের দিকে তাকিয়ে বলল, এই যে তারাটা দেখছো ডান দিক ঘেঁষে, ওটাই আমার আদ্রা। ভুরু কুচকে তাকালো শ্রেয়ান। বাহ, এর মধ্যে খুঁজে পেয়ে গেছিস? মুচকি হাসলো ভূমি। আর ওই তারাটার পাশে যখন একটা তারা এসে বসবে, সেটা হব আমি। শ্রেয়ান অবাক হলো। মানে তুই কেন তারা হতে যাবি? মানুষ মরলে তো তারা হয় নাকি? তুই তো বেঁচে আছিস। উত্তরে একটু হাসলো ভূমি। চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মুখ খুলল। তুমি আমাকে একটুও পছন্দ করো না, তাই না শ্রেয়ানদা? খুব খারাপ মেয়ে ভাবো আমাকে। শ্রেয়ান একটু থতমত খেয়ে গেল। আসলে মনে থাকা কথাটা যখন সামনের মানুষটা বুঝে যায় তখন অস্বস্তি হয়। কিন্তু হঠাৎ আজ শ্রেয়ানের মনে হলো, খারাপ মেয়েও সত্যিই ভাবে কি? হ্যাঁ, মেয়েটা আজ খুবই ভাবে। ওর সেসব পছন্দ নয়, কিন্তু যদি অপছন্দ করতো তবে রুমির কাছে খবর নেয় কেন?
মেয়েটার কথা শুনতে ওর ভালো লাগে কেন? কিছু জিনিসের কারণ হয় না। ঠিক যেমন ও আদ্রাকে এত অপছন্দ করা সত্ত্বেও আজ তার অনুপস্থিতিকে মিস করছে। অভ্যেস জিনিসটাও অনেক বড় কিছু হয়। ভাবনার মাঝেই ভূমির গলা পেয়েছিল। যদি আমিও কখনো ওই তারাদের মাঝে হারিয়ে যাই, তুমি আমাকে খুঁজবে কখনো? তুই ওখানে যাবি কেন? আমার তো তারা খুব পছন্দ, তাই জানো তো, আমার না খুব এমন একটা জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে সময়ের বাধা নেই, যেখানে সময়কে আমি চাইলেই আটকাতে পারি, চাইলেই এগিয়ে আবার পিছিয়ে যেতে পারি, যেখানে গেলে বয়স থেমে যায়। মোট কথা, আমি সময়ের বাইরে কোথাও যেতে চাই। এবার বেশ মজা লাগছিল কথাগুলো শুনতে শ্রেয়ানের। একটু মজা করেই বলল, আচ্ছা, তা এমন জায়গা কোথায় আছে শুনি? আঙুল তুলে আকাশের দিকে তাকালো মেয়েটা। ওই যে তারাদের শহরে। চমকে উঠল শ্রেয়ান। ঠিক কি বলা উচিত বুঝতে পারেনি, শুধু মৃদু গলায় বলল, তুই কি করে যাবি সেখানে? উত্তরে অদ্ভুতভাবে হেসেছিল ভূমি। ঠিক যেভাবে সবাই যায়, আমিও সেইভাবে চলে যাব। কথাগুলো বিশ্বাস হয়নি শ্রেয়ানের। প্রথমবার অদ্ভুত একটা কষ্ট হয়েছিল, কান্না পেয়েছিল, তবে সেটা গিলে ফেলেই কথাটা কিছুটা উড়িয়ে দিয়ে বলেছিল, হ্যাঁ, তুই সবই জানিস। জানি তো, তুমি জানো না। আমি ভবিষ্যৎ দেখতে পাই। আচ্ছা, তা কি দেখতে পাচ্ছিস শুনি? এটাই যে আমি একদিন সত্যি ওই তারাদের শহরে চলে যাব, আর তুমি আমাকে দিব্যি ভুলে যাবে। হতবাক হয়ে শুধু তাকিয়ে থেকেছিল শ্রেয়ান। একটা উত্তর দিতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, শুধু চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। শ্রেয়ান জানতো ভূমি হিমোফিলিয়া রোগী। সময় যে সত্যিই একটু একটু করে তার ফুরিয়ে আসছে। বাবা ছিল না ভূমির, তিনি আগেই হিমোফিলিয়া মারা গেছেন, আর মা ছিলেন হিমোফিলিয়া ক্যারিয়ার। সব জেনেও বিয়ে করেছিলেন দুজন, ভালোবাসতেন একে অপরকে, তবে অনেক চেষ্টা করেছিলেন যাতে তাদের সন্তান সেই একটা মারণ রোগে আক্রান্ত না হয়, কিন্তু পারেননি। তাই তো সরাসরি রোগটা নিজের মধ্যে নিয়েই জন্মালো মেয়েটা। ব্লাড ট্রান্সপ্লান্ট চলতো, কিন্তু লাভ হতো না। এই সবটা জেনেও মেয়েটা কত সহজে মেনে নিয়েছিল সবটা। মৃত্যুকে এত সামনে দেখিয়েই বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে চেয়েছিল। মা তাকে অনেক যত্নে বড় করেছিল। হয়তো ভেবেছিলেন যে কটা দিন থাকে যেন খুশিতে থাকে। শ্রেয়ান চেষ্টা করতো তাই মেয়েটাকে এড়িয়ে চলার। মায়া বাড়ানো একদম ঠিক নয়, যেখানেও জানে মেয়েটা বেশি দিন থাকবে না, কিন্তু পেরেছিল কি কে জানে। হয়তো পেরেছিল, কিংবা হয়তো পারেনি। যদি নাই পারে তবে এত দ্রুত ভুলে গেল কি করে? আচ্ছা, সত্যিই কি ভুলতে পেরেছিল? কিছু জিনিস আমাদের স্মৃতিকোষে সযত্নে তুলে রাখা থাকে, আমরা ভুলতে চেয়েও পারি না। আসলে আমরা ভুলে সেটাই যাই যেটা আমরা ভুলতে চাই, কিন্তু জোর করে ভোলার চেষ্টা করলেই সেগুলো আরও আঁকড়ে ধরে। আমরা ভাবি আমরা জিনিসটাকে খুব অপছন্দ করি, কিন্তু আসলে সেইগুলোই বড্ড প্রিয় হয় আমাদের। শেষের দিনগুলো মনে আছে শ্রেয়ানের। মেয়েটার খুব ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার। সারাটা জীবন যে তার হাসপাতালে আর ওষুধের গন্ধে কেটে গিয়েছিল। খুব চেয়েছিল প্রাণ ভরে প্রকৃতির গন্ধ নিতে। পাহাড় তার ভীষণ প্রিয় ছিল। সেখান থেকে নাকি আকাশকে খুব ভালো করে দেখা যায়, তারাদের আরও কাছে পৌঁছানো যায়। শ্রেয়ানের কেন যেন খুব কষ্ট হতো। আরও বেশি বেশি এড়িয়ে চলতো মেয়েটাকে। মেয়েটার আবদারেই তার মা তাকে কাশ্মীর বেড়াতে নিয়ে যাবে বলেছিল, কিন্তু শেষ ইচ্ছেটুকু পূরণ করতেই যাবার আগের দিন সে এসেছিল শ্রেয়ানের কাছে। তখন মাঝে মাঝেই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতো তার। হিমোগ্লোবিন ধীরে ধীরে একেবারে কমে গিয়ে রক্ত ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রুমির সাথে টুকটাক গল্প করার পর ধীরে ধীরে ওকে বলেছিল, যদি নাই মনে রাখিস তবে বললি কি করে? এখন মনে করেছি তো আবার, কারণ আমি জানি এইবার আমি যাব আদ্রার কাছে।
ভুলে যাব, আর কোনোদিন মনে করব না। রাগ, অভিমান নাকি চরম কষ্টে কথাগুলো মুখ থেকে বেরিয়েছিল বোঝেনি শ্রেয়ান, তবে অভিমান হয়েছিল খুব। কেন মেয়েটা এইভাবে রেখে চলে যাচ্ছে ওকে? ভূমি কিন্তু কিচ্ছু মনে করেনি, একটু চুপ থেকে একটা মিষ্টি হাসি নিয়ে বলেছিল, একদিন মনে করো, তখন যখন আবার দেখা হবে আমাদের। অবাক হয়ে তাকিয়েছিল শ্রেয়ান। কিভাবে? কি জানি, বাবা বলতো কেউ হারিয়ে যায় না, একদিন ঠিক দেখা হয়ে যায়। তারপরের দিনগুলো খবর নেওয়া হয়নি। সেই কোয়ার্টার ছেড়ে চলে এসেছিল শ্রেয়ানরা। ভূমির মায়েরও কোনো খবর পাওয়া যায়নি, তবে ভূমি মনে হয় আর ফেরেনি, সত্যিই চলে গিয়েছিল তারাদের শহরে। আর শ্রেয়ানও ভুলে গিয়েছিল তাকে। সত্যিই কি, কে জানে। কথাগুলো মনে পড়তেই কেঁদে ফেলল শ্রেয়ান। ঘড়ির ডেট সময় আবার স্বাভাবিক হয়েছে, তবে মনে মনে একটা সিদ্ধান্ত নিল। কি বলছিস তুই শ্রেয়ান? পাগল হয়ে গেছিস তুই? তুই আবার যাবি পাটনিটক? মাথা খারাপ হলো তোর? কুকা কিমা কি জানে? শ্রেয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। না, কেউ কিছু জানে না, আর আমি বলতেও চাই না। সব কিছুর শুরু হয়েছিল ওই হোটেলে। আমার মনে হয় ওখানে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। কিন্তু বাড়িতে কি বলবি? ও কিছু একটা বলে দেব, বাকিটা তুই সামলে দিস প্লিজ, এই জন্যই তোকে বলা। ও কিছু একটা বলে দেব, বাকিটা তুই সামলে দিস প্লিজ, এই জন্যই তোকে বলা। লাগেজ বলতে শুধু নিজের কাঁধের একটা ব্যাগ। পাটনিটপের স্টেশনে নেমেই শেয়ারে একটা টেকার ভাড়া করে নিল শ্রেয়ান। মাথায় হাজারটা চিন্তার আনাগোনা। বাবা মাকে কিছু না জানিয়ে এসেছে, শুধু বলেছে কলেজের এডুকেশনাল একটা ট্যুরের জন্যই আসতে হয়েছে। এমনি হয়তো বিশ্বাস করতো না, পিয়ুষের জন্যই করেছে। চোখ দুটো ঘুমে বুঝে এলো কিছুক্ষণের মধ্যেই। রাত্রে একদমই ঘুম হয়নি, তারপর এত সব চিন্তা। কতক্ষণ ঘুমিয়েছিল শ্রেয়ান খেয়াল হয়নি, তবে যখন ঘুম ভাঙল তখন খেয়াল করলো ও টেকারে নেই, বরং একটা ফাঁকা জায়গায় ঘুমিয়ে আছে। বড় বড় গাছে ঘেরা জায়গা, আকাশ আজও তারা দিয়ে সেজে। জায়গাটা যে সমতল ভূমি থেকে অনেকটা উঁচু সেটা বোঝা যাচ্ছে নিচের ছোট্ট ছোট্ট বাক্সের মতো ঘরগুলো দেখে। নিচের ছোট ছোট আলোগুলোকে দেখে আরও একবার আকাশ মনে হচ্ছে। উপর আর নিচে দুই আকাশের মাঝে কি সুন্দর একটা জায়গা। অনেক দূরে এবড়ো থেবড়ো পাথরের অবয়ব দেখা যাচ্ছে। জোনাকির ঝাঁক এক অদ্ভুত আলো আঁধারির পরিবেশ তৈরি করেছে। প্রকৃতির এই এত সৌন্দর্য এর আগে কখনো দেখেনি শ্রেয়ান। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করে ও ঠিক কোথায়, কিন্তু বুঝতে পারে না। শ্রেয়ানদা, খুব কাছ থেকে শুনতে পেল খুব চেনা গলাটা। সেই মিষ্টি একটা গন্ধ নাকে লাগলো। চমকে পাশে তাকালো শ্রেয়ান। ওর ঠিক পাশেই বসে রয়েছে ভূমি। এখন যেন আরো সুন্দর দেখতে লাগছে ওকে। বয়সটা রুমির মতোই, কিন্তু তা কি করে হয়? ভূমি যখন মারা যায় তখন তার বয়স খুব জোর 14 কি 15, তার বেশি হবে না। কিন্তু এখন যে ওর কাছে দাঁড়িয়ে তার বয়স 20 থেকে 21 হবে। ভূমি বেঁচে থাকলে অবশ্য তার বয়স এমনই হতো, কিন্তু এখন কি করে সম্ভব? তবে তবে কি ভূমি মারা যায়নি? একটা অদ্ভুত আনন্দে মনটা ছটপট করে উঠল। তাই নিশ্চয়ই, নয় তো ওর সামনে কি করে মেয়েটা? তাছাড়া ওরা তো কোনো খবর পায়নি। দুই হাতে চেপে ধরল পাশে বসে থাকা ভূমির হাত দুটো। ভূমি, ভূমি, তুই বেঁচে আছিস? মুচকি হাসলো ভূমি। কি মনে হয় তোমার?
আমি জানতাম, জানিস তো, আমাদের আবার ঠিক একদিন দেখা হবে। কি করে? তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে। না, প্রথমবার প্রতিবাদ করে উঠল শ্রেয়ান। ভুলে যাইনি আমি তোকে ভূমি, কোনো দিন ভুলিনি। আর যখন তোকে একবার পেয়েছি কোথাও যেতে দেব না। ভূমি একটু হাসলো, তারপর সরাসরি তাকালো শ্রেয়ানের দিকে। তবে যাবে আমার সাথে? অবাক হলো শ্রেয়ান। কোথায়? অবাক হলো শ্রেয়ান। নিজের হাতটা এগিয়ে দিল ভূমি শ্রেয়ানের দিকে। একটু চুপ করে থেকে বলল, সময়ের বাইরে কোথাও, ওই তারাদের শহরে। শ্রেয়ান কোনো উত্তর দিল না। গলা থেকে একটা শব্দও বের হলো না। শুধু বুঝলো এই মেয়েটাকে ফেরানোর মতো ক্ষমতা ওর নেই। মেয়েটার বাড়িয়ে রাখা হাতটায় নিজেও হাত রাখলো। এখনো রঙিন তাকে আদরে তুলে রাখলাম। ও ঠোঁটের কোলার থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। নাম বুকের বোতাম হারানো বার 10 শ্রেয়ানের নতুন নাম্বারটায় ফোন করে ফেলেছে পীয়ূষ। ছেলেটা ফোন ধরছে না কিছুতেই। ওদিকে জিও বা ভোডাফোন চলে না, তাই বিএসএনএলের একটা সিম কার্ড নিয়ে গেছে শ্রেয়ান, কিন্তু তবু ফোন লাগছে না। বিরক্ত মুখে একটা সিগারেট মুখে পুড়ে টিভিটা অন করলো। মা এখন ছাদে কী সব করছে, তাই ওর ঘরে আসার চান্স নেই। নয়তো ঘরে সিগারেট খাওয়ার সাহস ওর হয় না। তবে আজ ভীষণ চিন্তা হচ্ছে। কেন কে জানে, ছেলেটা এখনও জানালো না। এখন তো ফোনটাও লাগছে না। এদিক ওদিক ঘুরতে ঘুরতেই একটা খবর থেমে গেল। আজকের বিশেষ সংবাদ। কাশ্মীরের পাটানি টপের রাস্তায় হঠাৎ করেই ধস নামায় এক ট্রেকার সরাসরি খাদে নেমে আসে। উদ্ধার কার্য চালানো সম্ভব হলেও বাঁচানো সম্ভব হয়নি কাউকে। মৃতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এর মধ্যেই কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন গৌরী সেন, বন্ধন চক্রবর্তী, শ্রেয়ন পাল, পল্লবী সরকার। বাকি কথাগুলো মাহাতো, আর মিতালি দে, কানে ঢুকলো না শ্রেয়ানের। মৈত্র। আরো জানতে ছোটে নেওয়া সিগারেটটা সরকারি হেল্পলাইন নাম্বার এখনো ধরানো হয়নি। হাতের রিমোটটা আর ধরে রাখা সম্ভব হলো না। পড়ে গেল সেটা হাত থেকে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মহেশ্বেতা সীতার কলমে সময়ের বাইরে কোথাও। গল্পে শ্রেয়ানের ভূমিকায় প্রিয়াংশু, ভূমির ভূমিকায় সৌমিলি, পীয়ূষের ভূমিকায় সংগ্রাম, স্যার এবং বাবার ভূমিকায় শৈবাল, ড্রাইভারের ভূমিকায় রুদ্র এবং নিউজ রিপোর্টারের ভূমিকায় দেবজ্যোতি। সাউন্ড, পোস্টার এবং গল্পের সমগ্র পরিচালনায় ছিলাম আমি, শুভদীপ। শেষ হলো আমাদের আজকের গল্প মহেশ্বেতা সীতার কলমে সময়ের বাইরে কোথাও। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য গল্পতেই জব্দ থাকুন। বিদায়।